স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। এবার জানাবো দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির কিছু সংবাদ। বিদেশি ঋণ পরিশোধে চাপ আরও বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম ১১ মাস অর্থাৎ জুলাই মের সময় সুদ আসলে ৪ বিলিয়ন বা $৪০০ কোটি বেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। এর বড় অংশই গেছে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও জাপানের কাছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD জুলাই মে মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, অর্থ বছরের প্রথম ১১ মাসে আগের নেয়া ঋণের বিপরীতে বাংলাদেশকে বিভিন্ন ঋণদাতা সংস্থা ও দেশকে $৪১৩ কোটি ২৩ লাখ পরিশোধ করতে হয়েছে, যা বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড। এছাড়া টাকার হিসাবে ওই সময়ে ৫০,৫১৫ কোটি টাকা অর্থাৎ ৫০,০০০ কোটি টাকার বেশি শোধ করতে হয়েছে। জুলাই মের সময় বিদেশি ঋণ ও অনুদান এসেছে প্রায় $৪৫৮ কোটি। কয়েক বছর ধরে বিদেশি ঋণ পরিশোধে চাপ বেড়েছে। গত অর্থ বছরে প্রথমবারের মতো $৪ বিলিয়ন বেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। এবার ১১ মাসেই এর চেয়ে বেশি শোধ করতে হলো। এ হিসেবে বিদেশি ঋণ পরিশোধের চাপ আরও বেড়েছে। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল 10টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস উইং জানায়, সম্মেলনে আসা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। ফোরামে অংশ নেওয়া চীনা বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ও প্রত্যক্ষ ধারণা লাভ করবেন। সম্মেলনের শেষে প্রধানমন্ত্রী বুলেট ট্রেনে চেপে দালিয়ান থেকে বেইজিংয়ের পথে রওনা হয়েছেন। অর্থ পাচার থামাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ ও অর্থনৈতিক অপরাধ বিশ্লেষকরা। তবে তাদের মতে এজন্য সরকারকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে, প্রয়োজনে নিজের দলের লোকদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবেই প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন মাঠ পর্যায়ে দেখা যাবে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। মন্দা আর বিনিয়োগ খরার হতাশার মাঝে অবিশ্বাস্য পরিমাণ অর্থ পাচারের রেকর্ড। ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক রক্তক্ষরণ দেখছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে করা শ্বেতপত্র কমিটির চূড়ান্ত হিসাব বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় $234 বিলিয়ন, যা দেশীয় মুদ্রায় 28 লাখ কোটি টাকারও বেশি। গড়ে প্রতি বছরে 1,92,000 কোটি টাকা লুট করে পাচার করা হয়েছে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর রিপোর্ট বলছে, কেবল বাণিজ্যের আড়ালেই প্রতি বছরে $683 কোটি বেশি পাচার করেছে প্রভাবশালী সিন্ডিকেট। পাচারকারীদের অন্যতম নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে সুইস ব্যাংক। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, এক বছরে বাংলাদেশিদের আমানত প্রায় 42% বেড়েছে। এছাড়া দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং কানাডার বেগমপাড়ায় গড়ে উঠেছে অবৈধ অর্থের পাহাড়। এগুলো তো পেপার পত্রিকায় অ্যাভেলেবেল যে কারা লুট করেছে। সবচেয়ে বেশি মানি লন্ডারিং তো করছে এসালম, এতে তো কোনো সন্দেহ নাই। অর্থনীতি যখন চরম সংকটের মাঝে, তখন শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, দেশ থেকে আর টাকা পাচার হতে দেয়া হবে না। এই দেশের মানুষের অর্থ সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না। অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা মনে করেন, প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সদিচ্ছা ও জিরো টলারেন্স নীতি মাঠ পর্যায়ে কতটা বাস্তবায়ন হয় তার উপরে নির্ভর করছে দেশের অর্থনীতির ভবিষ্যৎ। সর্বোচ্চ পর্যায় থেকে এটা যে বলা হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভালো। এটাতে সহজেই হবে তা না, কারণ আমি মনে করি যে এই রাজনৈতিক সরকারের মধ্যেও কিন্তু অনেক ধরনের স্বার্থান্বেষী গ্রুপ আছে যারা এগুলোকে অপোজ করবে। বাস্তবতা বলছে, পাচার হওয়া অর্থ ফেরতে বৈশ্বিকভাবে সফলতার হার 7% কম। অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী এই লড়াইয়ে বাংলাদেশের সফলতার হার শূন্যের কোটায়। প্রসিড অফ দ্য ক্রাইম হতে হবে, অর্থাৎ অপরাধমূলক কোনো কাজের প্রসিড অর্থাৎ ফসল আকারে এই টাকাটা যদি তারা দেখে, তখনই তারা এই টাকাটাকে আলাদা করে কনফিসকেট করবে, যেটাকে বাজেয়াপ্ত বলে, এবং আমাদের দেশে আনা সম্ভব। আগের যে ভূমিমন্ত্রী, তার কিন্তু অনেক সম্পত্তি এবং টাকা ফ্রিজ করেছে UK গভর্নমেন্ট। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই টাকাগুলো ফেরত আনা সম্ভব। ফলো আপ সাহসটাও দেখাতে হবে। নিজেদের লোক হয়তো বাধা দেয়,
তখন কিন্তু সেই সাহসটা দেখা যাবে। আর পাচার হওয়া অর্থ ফেরতে সরকার ও সংশ্লিষ্ট মহলকে আন্তর্জাতিক আইন ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বা MLAR প্রক্রিয়ায় জোর দিতে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এদিকে আদালতের মাধ্যমে লুটপাট আর পাচারের সাথে জড়িত দেশে বিদেশে প্রায় 70,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বাজারে কমল সোনা ও রূপার দাম। বিশ্ব বাজারে তেজাবি বা খাঁটি সোনা ও রূপার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আজ প্রতি ভরি সোনায় দাম কমেছে সর্বোচ্চ 5,482 টাকা। বিশ্ববাজারে প্রতিদিনই সোনার দাম ওঠানামা করে, সে কারণে গত এক মাসে 10 বারের বেশি সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,25,290 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,15,142 টাকা, 18 ক্যারেটের ভরি 1,84,758 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি 1,50,932 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রূপার দামও কমেছে। 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম কমে হয়েছে 4,841 টাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 613 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 69,174 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 124 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,460 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STR সূচক, এটি 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,214 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,109 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 693 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 76,894 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,550 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আগস্ট 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $76.17, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.91 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,081, যা আগের দিনের চেয়ে $35.91 কম। তবে বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $61.76, যা আগের কার্যদিবসের তুলনায় $0.18 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 596.75 সেন্স, যা গত দিনের চেয়ে 0.25 সেন্স কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 78.07 সেন্স, যা গত দিনের চেয়ে 0.66 সেন্স কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 13.95 সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.11 সেন্স বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 66.34 সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.24 সেন্স কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 35 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 35 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 160 টাকা এবং বিক্রয় মূল্য 167 টাকা 32 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 139 টাকা 50 পয়সা, বিক্রি হচ্ছে 145 টাকা 12 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সায় আর বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 85 টাকা 66 পয়সায়, বিক্রি করছে 88 টাকা 62 পয়সায়।
ভারতীয় রুপির ক্রয়মূল্য ১ টাকা ২১ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৩৮ পয়সায়। সৌদি রিয়ালের ক্রয়মূল্য ৩২ টাকা ৪৮ পয়সা এবং বিক্রয় মূল্য ৩৩ টাকা ২৫ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ২৯ টাকা ৩৬ পয়সা এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে ৩০ টাকা ২ পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ২১শে বিজনেস। আগামীকাল দুপুর ১টায় আবারও ফিরে আসবো ২১শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। ২১এর সাথেই থাকুন।